আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজকে আমি যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এই অধ্যায়টার নাম হলো অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 1 প্যাটার্ন। আজকে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের নাম হলো প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটিকে উপভোগ করতে পারো, আশা করি এই অধ্যায়ে যে কোনো অঙ্ক তোমাদের পক্ষে সমাধান করা সম্ভব হবে। যা হোক, তো শুরু করা যাক যে কিভাবে অঙ্কগুলো করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন কাকে বলে? আমি যদি বলি যে গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তন বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আমি আবারও বলি, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো অথবা বর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে প্যাটার্ন কাকে বলে। গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আর আমি যদি সহজ নিয়ম, আমি আবারও বলতেছি, প্যাটার্ন শব্দটির অর্থ হলো ধরন, রকম, নিয়ম। আর গণিতের ভাষায় তুমি এভাবে লিখতে পারো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন লাল, নীল, দুইটা রং। লালগুলোকে লাল আকারে সাজানো, নীলগুলোকে নীল আকারে সাজানো, এটাও কিন্তু একটা প্যাটার্ন। একটা বাচ্চা কিছু সংখ্যা শিখলো, যেমন 1, 2, 3, এগুলো কিন্তু একটা প্যাটার্ন। তো যা হোক, প্যাটার্ন নিয়ে তোমরা যদি পাঠ্য বইটাকে একটু দেখো, আশা করি প্যাটার্ন সম্পর্কে তোমরা পূর্ণরূপ ধারণা লাভ করবে। এবার আসো, আজকে আমি তোমাদের সামনে যে ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। কি বর্গ? প্রথমেই ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব, যে এখানে ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হয়, বা 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হবে, এই নিয়মটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো ম্যাজিক বর্গটা কি সেটা তো আমাদের সর্বপ্রথম জানতে হবে, যে সংখ্যাগুলোকে উপর নিচ, পাশাপাশি বা কোণাকুণি যেভাবে আমরা সাজাই, সব সময় যখন যোগফল সমান হয় তখন তাকে ম্যাজিক বর্গ বলে। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাজিক বর্গ তৈরি করার ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে যে ম্যাজিক বর্গের সূত্রটা কি? ম্যাজিক বর্গের সূত্রটা হলো ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। এটা হলো ম্যাজিক বর্গের সূত্র। আমি আবারও বলি, ম্যাজিক বর্গের সূত্র। তোমরা যদি সূত্রটাকে জানো, তাহলে যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ তোমরা তৈরি করতে পারবে। তো আমরা যদি এই সূত্রটা জানি যে ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2, এই ক্ষেত্রে আমরা 3 ক্রম বা 4 ক্রম বা 5 ক্রম যে কোনো ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে পারবো। তো আমরা আজকে তোমাদের জাস্ট দুইটা, যেমন 3 আর 4 কিভাবে তৈরি করতে হয় এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। যেমন এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল কত আমরা একটু দেখি। যেমন 3 ক্রমের ম্যাজিক বর্গ,
তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা সূত্রটা আবার লিখতেছি, যেমন ক ইন্টু ক স্কয়ার প্লাস 1/2। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে 3 ক্রমের, যেমন ক এর মান 3, আবারও ক এর মান 3, উপরে আছে স্কয়ার প্লাস 1/2। তাহলে এখানে 3 এর জায়গায় 3, 3 3টা 9 যোগ 1/2। এবার দেখো, তাহলে 3 গুণ 10, 9 আর 1 10/2। এবার 30/2, তাহলে 30 কে 2 ভাগ করলে আমরা পাই 15। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি হলো 15। এখন কিভাবে আমরা এই ম্যাজিক বর্গটা তৈরি করব, 3 ক্রমের এই ম্যাজিক বর্গ তৈরি করব, সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, 3 ক্রম বলতে এখানে আমরা পাশাপাশি 3টা ঘর এবং উপর নিচে 3টা ঘর করব। একেবারে সিম্পলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 3টা ঘর করে নিলাম। দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, 3 ক্রমের ম্যাজিক, এই যে পাশাপাশি 3টা ঘর এবং উপর নিচে 3টা ঘর আমরা তৈরি করে নিলাম। তো এটা তৈরি করার যে একটা সহজ মাধ্যম, যে আমাদের যোগফল টোটাল কিন্তু 15 হতে হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেহেতু আমরা সূত্রের মাধ্যমে এটা সমষ্টি আমরা 15 বের করে নিলাম, সুতরাং আমাদের এখানে যোগফলও কিন্তু 15 হতে হবে। তাহলে আমাদের যে টেকনিকটা অবলম্বন করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে যে আমরা 4 কোণায় 4টা জিনিস লিখে দিব। সেটা হলো 2 4 6 8। এটা আমাদের মনে রাখতে হবে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা যেভাবে তৈরি করব, 2 4 6 8, 4 কোণার মধ্যে আমরা 4টা লিখে দিলাম। এবার আমরা কি করব, যোগফল দেখাবো যে আমাদের 15 হয় কিনা। আমাদের মেইন টার্গেট থাকবে কিন্তু 15 যোগফল মিলাতে হবে। তাহলে এবার তুমি মনে মনে চিন্তা করো, এখানে আছে 2, এখানে আছে 4, 2 এবং 4 হলো কত, 6। তাহলে আমার 15 হতে গেলে আরো কত দরকার, 9। এখানে দিব 9। তেমনি এখানে যেমন 6 এবং 8, 6 আর 8 14, এর সাথে যোগ করলে কত 15, মানে 15 হবে, কত যোগ করলে 1, এজন্য এখানে 1। এবার দেখো আমরা উপর নিচে চিন্তা করি, এখানে আছে 2, এখানে আছে 6, 2 এবং 6 8, আরো প্রয়োজন 7। এখানে হলো 4 এবং 8, 8 এবং 4 12, তাহলে আমাদের গ্যাপ রইলে কত, 3, তাহলে হবে 15। এবার 7 এবং 3 10, তাহলে আমার গ্যাপ রইল কত, 5, 15। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমার 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি হয়ে গেছে। তাহলে দেখো তুমি এবার যদি কোণাগুলি যোগ করে দেখো, 6 5 9, 9 আর 4 এবং 5 9, 9 এবং 6 15। এই কোণা যোগ করলে কি হয়, 2 আর 5 7, 7 8 15। উপর নিচে যোগ করে দেখো, 9 এবং 5 14, 14 আর 1 15। পাশাপাশি যোগ করো, 2 এবং 9 11, 11 আর 4 15। অর্থাৎ তুমি পাশাপাশি, উপর নিচ অথবা কোণাকুণি যেভাবেই তুমি যোগ করো, যোগফল কিন্তু সমান আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে হয় এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর জন্য বিশেষ করে 3 এবং 4 এর মধ্যে বেশিরভাগ সীমাবদ্ধ থাকে যদি অঙ্ক আসে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে 5 ক্রম 6 ক্রম 7 ক্রম এরকম আসতে পারে। 3 4 5 6 যত ক্রমেই বলুক, এটা সমষ্টি কত হবে তা আমরা সূত্রের মাধ্যমে দেখাতে পারবো। তো আসো এবার আমরা কি করব, 4 ক্রমের ম্যাজিক বর্গের যোগফল কত হবে এবং কিভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। এবার আসো আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে একটু আলোচনা করি। বর্গের সমষ্টি হবে এটা 4 ক্রমের। এবার ক এর মান আমরা ধরবো 4,
আবার 4 স্কয়ার যোগ 1 বাই 2, তাহলে 4 4 4 16 যোগ 1 বাই 2। এবার 4 গুণ 17 বাই 2, তাহলে 4 17 68 বাই 2, তাহলে থাকবে কত 34। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে কিভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি কত হবে 34। তাহলে আমাকে এমন ভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে হবে যেন আমার যোগফল উপর নিচ পাশাপাশি কোণাকুণি যেভাবে যোগ করি না কেন যেন 34 হয়। তাহলে আসো যে কিভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে তোমাদের বাড়তি একটু কাজ করতে হবে, যেমন আমাদের 2টা ঘর আঁকতে হবে। এখানে একটু খেয়াল করো, আমি এখানে 4 ক্রমের এই একটা ঘর আঁকলাম, এখানে আরেকটা ঘর আঁকলাম। তোমাদের সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 4টা আমি কেন 2টা ঘর আঁকলাম একটু খেয়াল করো। প্রথম করে আমি এখানে প্রথমে আমি 1 থেকে 16 পর্যন্ত লিখে নিব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা পরীক্ষা খাতায় লেখার যদি তুমি ভালো পারো তাহলে এটা লেখার প্রয়োজন নাই, তুমি যদি সরাসরি প্রয়োগ করতে পারো। আর যদি না পারো, তোমার সমস্যা হয়, তাহলে তুমি সর্বপ্রথম এভাবে 1 থেকে 16 পর্যন্ত 16টা ঘরে লিখে নিবে। লিখে নেওয়ার পর আমরা এখান থেকে তথ্যগুলো এখানে সাবমিট করব। কিভাবে করব দেখো। প্রথমে তোমার 4 কোণার মধ্যে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যা 4টা কোণায় লিখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যেমন 1 এর জায়গায় 1 দিব, 4 এর জায়গায় 4 দিব, 13 দিব এবং 16। আমরা 4 জায়গায় 4টা সেট করে নিলাম, তার মানে আমার এই 4টা শেষ, প্রয়োজন নাই। এখন 4টার কাজ শেষ। এবার আসো মাঝখানে যে 4টা আছে এই 4টারও কোনো পরিবর্তন হবে না, ঠিক যেভাবে আছে আমরা সেভাবে বসিয়ে দিব। 6 7 10 11, তাহলে আমার এই 4টার কাজও শেষ, 4টার কাজও শেষ। এবার আসো আমার আরো 8টা বাকি আছে। 9 এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। প্রিয় শিক্ষার্থীরা, এবার এখানে উপরে আছে 2 এবং 3, এই 2 3 নিচে চলে আসবে। আর নিচে যে 2টা আছে 14 এবং 15 এটা চলে আসবে উপরে, বিপরীত হয়ে যাবে, অর্থাৎ যেটা যেদিকে আছে তার বিপরীত পাশে চলে আসবে। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো যে পাশে, অর্থাৎ তুমি দেখো এখানে আমি যদি এভাবে দাঁড়াই, আমার বাম পাশে আছে 14, ডান পাশে আছে কি 15। অর্থাৎ আমি আরো সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন আমি যদি নিচে 2টাকে উপরে উঠাই তাহলে হবে 14 15, 14 15। আর নিচে 2টাকে, এই যে উপরে 2টাকে যদি নিচে আনি তাহলে হবে কত 2 এবং 3। তাহলে আমি নিচে 2টা নিলাম, উপরে 2টা আনলাম নিচে। এখন শর্ত হলো 3টা যাবে 2 এর জায়গায়, 2টা আসবে 3 এর জায়গায়, তাহলে আমি এখানে দিব 3 আর এখানে দিব 2। 15 যে পাশে আছে তার বিপরীত পাশে নিব, অর্থাৎ 14 এর জায়গায় নিব, তাহলে এখানে দিব 15, এখানে দিব 14। তাহলে আমার কাজ শেষ। ঠিক একই ভাবে আমরা কি করব, 9 এবং 5 এই পাশে নিয়ে আসবো। দেখো এটা আছে বাম পাশে, ডান পাশে নিয়ে আসবো 9 এবং 5, তাহলে 5 এর বরাবর 5 আসবে, কিন্তু না, তার নিচে অর্থাৎ উল্টে যাবে। তাহলে 5 এদিকে 5 এবং 9 আছে, তাহলে 9 এর জায়গায় চলে আসবে 5 আর 5 এর জায়গায় যাবে 9। আর এই পাশে আছে কত 8 এবং 12, এই 8 12 একটু খেয়াল করো। তাহলে 8 আছে 12 আছে, তাহলে 8 চলে যাবে 12 এর জায়গায়, 12 চলে আসবে 8 এর জায়গায়, তাহলে আমি এখানে লিখবো 8, এখানে লিখবো 12।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, যে পাশে তোমার 2 এবং 3 আছে তার বিপরীত পাশে চলে আসবে, তবে 2 এর জায়গায় 3 নিবে, 3 এর জায়গায় 2 আসবে। এরকম ভাবে তোমরা এই চারপাশের সংখ্যাগুলোকে পরিবর্তন করে নিলে আমরা ওই সংখ্যাগুলোকে বসিয়ে দিব। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যোগফলটা আমরা বললাম যে 4 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি 34 হবে। এবার আসলে কি 34 হয়েছে একটু দেখা দরকার আছে না? দেখো, 1 আর 6 7, 7 আর 11 হলো 18, 18 এবং 16 হলো 34। আমরা যদি এই কোণাগুলি যোগ করি তাহলে আমার 34 হয়। আবার এই কোণা যোগ করে দেখো, তাও 34 হবে। 13 এবং 10, 23, 23 আর 10 এর 27, 13 এবং 10, 23, 23 আর 7 30, 30 এবং 4 34। এবার যদি আমরা উপর নিচে যোগ করি, 14 আর 7 21, 21 আর 11 হলো 32, 32 আর 2 34। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করা হলো, বিশেষ করে 3 এবং 4 বর্গের বা 5 বর্গের 5 ক্রমের ম্যাজিক বর্গ পরীক্ষাতে আসে, এগুলো তোমরা একটু দেখবে। তবে অবশ্যই সূত্রটার প্রতি বিশেষ নজর দিতে হবে। সূত্রটা যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা কখনোই এই ম্যাজিক বর্গ তৈরি করতে পারবে না। তো আশা করছি তোমরা কিভাবে ম্যাজিক বর্গ তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছো। এবার দেখাবো যে কিভাবে পরবর্তী সংখ্যাগুলো বের করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু ফলো করো। এখানে মনে করো 4, এখানে 7, এখানে 10, এখানে 13। এটা একটা প্যাটার্ন বা তালিকা। তাহলে এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি এর পরবর্তী দুটি সংখ্যা কত, পরবর্তী দুইটি সংখ্যা কত, তাহলে তোমরা কিভাবে এটা সমাধান করবে? এই সমাধান পদ্ধতিটা হলো, প্রথমে আমরা তালিকাটা লিখে নিব। সমাধান দেখো, সমাধানটা একটু দেখো। তালিকাটি হলো 4, 7, 10, 13। এর পরবর্তী দুইটি সংখ্যা কত আমি জানি না। তাহলে এখানে দেখো, প্রতিটার ক্ষেত্রে আমরা যদি এখানে দেখাই, প্রতিটার ক্ষেত্রে ব্যবধান কত, 3। এখানে প্রতি ক্ষেত্রে ব্যবধান বাইরে গেল 3। তাহলে এখানে দেখো, এখানে প্রতি ক্ষেত্রে ব্যবধান 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পায়, 3 করে বৃদ্ধি পায়। অতএব পরবর্তী দুটি সংখ্যা, পরবর্তী দুটি সংখ্যা হলো আমাদের সর্বশেষ আছে 13। তাহলে 13 যোগ 3 সমান কত, 16। আবার 16 যোগ 3 তাহলে কত, 19। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে তালিকার প্যাটার্ন তৈরি করতে হয় বা প্যাটার্ন থেকে পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হয়। তো আমি এখানে দুইটা সংখ্যা নির্ণয় করে তোমাদেরকে দেখালাম। তোমরা বাসায় হয়তো প্রশ্ন এইভাবে দেওয়া থাকতে পারে যে 3, 7, 11, 15 এরকম পরবর্তী দুইটি সংখ্যা কত। তাহলে তুমি ঠিক একইভাবে তুমি বাসায় বসে বসে, যেমন এখানে প্রতি ক্ষেত্রে ব্যবধান 4, এভাবে তুমি প্রতিটা অঙ্ক যে ব্যবধান বের করে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে পারো। এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করব
যে এই তালিকা থেকে একটা জিনিস জানা দরকার, যে এখানে আমি আবার এই অঙ্কটার মাধ্যমে অন্য একটা সংখ্যা বীজগণিতীয় রাশি দেখাতে চাই। যেমন এর বীজগণিতীয় রাশি কত, এর বীজগণিতীয় রাশি কি, রাশি কি? প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতীয় রাশি কেন প্রয়োজন এবং কিভাবে নির্ণয় করতে হয় এটা কেন আমরা জানবো, কিভাবে জানবো? দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, চতুর্থ পদ 13। এখন আমাকে যদি এভাবে বলা হয় যে তোমার 50তম পদ হোয়াট, মানে কত, তাহলে আমার প্রথম পদ হলো 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, চতুর্থ পদ 13, তাহলে 50তম পদ। আমি এভাবে গুনে গুনে দীর্ঘ সময় আমার প্রয়োজন হবে এটা নির্ণয় করার জন্য। তাহলে এটা নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে বীজগণিতীয় রাশি বের করতে হবে। এখন বীজগণিতীয় রাশি বের করার পদ্ধতিটা হলো, একটু অনুসরণ করো, যে আমার অঙ্কটা হলো 4, 7, 10, 13। তাহলে এখানে আমি আগের মতোই ব্যবধানটা দেখাবো। যেমন এখানে প্রতি ক্ষেত্রে ব্যবধান হলো 3, 3। তাহলে আমি নিচে লিখে দিব এখানে প্রতি ক্ষেত্রে ব্যবধান হলো 3। অর্থাৎ আমি ঠিক সেম আগের মতোই লিখে নিব, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 3 করে, প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পায়, 3 করে বৃদ্ধি পায়। অতএব বীজগণিতীয় রাশি প্রিয় শিক্ষার্থীরা, এই রাশিটা কি হবে সেটা আমাদের জানা একান্তই দরকার। কারণ এটা না জানলে তুমি 50তম, 100তম, 200তম কোনো পদে তুমি বের করতে পারবে না। তাহলে তোমাকে একটা জিনিস অনুসরণ করতে হবে, আমাদের প্রতি ক্ষেত্রে ব্যবধান কত হয়েছিল? 3। তাহলে আমি ওইখানে 3 বসিয়ে দিব সবার আগে, এবং সাথে একটা ক বসিয়ে দিব, অজ্ঞাত রাশি। এটা নিয়ম। ইচ্ছা করলে তুমি এখানে 100 ব্যবহার করতে পারো। অর্থাৎ এখানে যদি ব্যবধান 4 হতো তাহলে 4 ক, যদি 5 হতো তাহলে 5 ক, যদি 6 হতো 6 ক, যদি 2 হতো 2 ক। তাহলে আমার বীজগণিতীয় রাশিটা, আমার ব্যবধান যত, আমি ঠিক তত সাথে একটা ক দিব। যেমন ব্যবধান হলো 3, 3 ক। এবার সবসময় আমাকে প্রথম রাশিটার দিকে খেয়াল করতে হবে। আমার এখানে প্রথম রাশিটা কত? 4, কিন্তু ব্যবধানটা হইল কত? 3। সব সময় প্রথম রাশির দিকে অনুসরণ করতে হবে। আমার প্রথম রাশিটা হলো 4, আমি ব্যবধানটা পেলাম 3। তাহলে আমাকে এই 3 কে 4 করার জন্য আরো কত যোগ করতে হবে? 1। তাহলে আমার কাজটা হয়ে গেছে, বীজগণিতের রাশি তৈরি হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, আমার ব্যবধান যত ঠিক আমি তত বসিয়ে তার সাথে একটা অজ্ঞাত রাশি ক দিব। তোমার যদি ব্যবধান যতই হোক, সেটা 5 ক হোক, 6 হোক, 3 হোক, যে সংখ্যাই হোক, তার সাথে আমরা একটা ক দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের প্রথম সংখ্যার দিকে নজর দিতে হবে, যে প্রথম সংখ্যাটা কত আছে, মানে প্রথম পদটা কত আছে। তাহলে আমি দেখতেছি আমার প্রথম পদ হলো 4, কিন্তু আমার ব্যবধান পাইলাম 3। তাহলে এই 3 এর সাথে কত যোগ করলে 4 হবে? তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, এজন্য যোগ 1। এই হলো আমাদের বীজগণিতীয় রাশি। একইভাবে আমি যদি তোমাদেরকে বলি যে 3, 7, 11, 15, এক্ষেত্রে বীজগণিতীয় রাশি কি, ঠিক একইভাবে তোমরা এই লেখাগুলো লিখতেও পারো। তবে এক একজন এক একভাবে অঙ্ক করতে পারে। যে কোনো যুক্তিসঙ্গত নিয়মে অঙ্ক করা যায়, এতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো এটার বীজগণিতীয় রাশি কি হবে। তাহলে আমি দেখি, এটা বীজগণিতীয় প্রতি ক্ষেত্রে ব্যবধান হলো 4।
দেখো কিছুক্ষণ আগে বললাম যে আমার ব্যবধান যত হবে ঠিক তত আমি বীজগণিতীয় রাশি ক্ষেত্রে বসিয়ে দিব। যেমন 4 ক, ব্যবধান হলো 4 এজন্য 4 ক, এখানে ব্যবধান হলো 3 এজন্য 3 ক। তাহলে আমার প্রথম সংখ্যাটার দিকে আবার নজর দিতে হবে। আমার প্রথম সংখ্যাটা কত? 3, কিন্তু আমি ব্যবধানটা পেলাম 4। তাহলে 4 কে 3 বানাতে হলে আর কত বিয়োগ করতে হবে? 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যদি কিভাবে বীজগণিতীয় রাশি নির্ণয় করতে হয় এই নিয়মটা যদি অনুসরণ করো বা বুঝতে পারো, তাহলে তোমার যে কোনো পদ নির্ণয় করা সহজ হবে। যেমন এখানে আমি বললাম কি, তাহলে তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আমার প্রশ্নটা হলো, আজকের যে বিষয়টা নিয়ে সর্বশেষ আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আমার প্রথম পদ এখানে 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, চতুর্থ পদ হলো 13। তাহলে আমার 50তম পদ হোয়াট? 50তম পদ আমি জানি না, তাহলে কিভাবে বের করব আমি? তাহলে 50তম পদ কিভাবে বের করব? তাহলে আমি সূত্রটা পেয়ে গেছি ওইটার বীজগণিতীয় রাশি কি হবে? বীজগণিতীয় রাশি আমরা পেলাম কি? 3 ক যোগ 1। কিছুক্ষণ আগে যেটা লিখিয়ে দিলাম। তাহলে আমার 50তম পদ বলছে, তার মানে এটাই হলো ক এর মান। তাহলে 3 এর 3 অতএব 50তম পদ। 50তম পদ 3 গুণ 50 যোগ 1, তাহলে 3 50 এ 150 যোগ 1 151। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি তোমাকে শুধু 50 না 100তম পদ বলে অথবা 1000তম পদ বলে, যে যততম পদই বলুক, তুমি যদি বীজগণিতীয় রাশিটাকে নির্বাচন করতে পারো সঠিকভাবে, তাহলে যে কোনো পদ তোমার বের করা অত্যন্ত সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যতটুকু তোমাদের সামনে আলোচনা করেছি, এই ততটুকু যদি তোমরা বাসায় বসে নিজেরা একটু চেষ্টা করো, আমার মনে হয় তোমরা অনেক বেশি লাভবান হবে, নিজেরা যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। অষ্টম শ্রেণীতে হয়তো আর একটু কঠিন প্রশ্ন থাকতে পারে দুই একটা, বা আছে, তোমরা এগুলা হয়তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিন্তু যতটুকু আলোচনা করেছে ততটুকু কিন্তু উল্লেখযোগ্য হারে আলোচনা করা হয়ে গেছে। তোমরা বাসায় বসে নিজেরা এগুলা তোমরা নিজেরা তৈরি করতে পারো। এখানে হয়তো দিতে পারো 5, 9, প্রত্যেকটা কিন্তু সমান দিবা। সমান না দিয়েও কিন্তু অঙ্ক করা যায়, কারণ প্যাটার্নের অনেক নিয়ম আছে। তো স্বাভাবিকভাবে আজকে যতটুকু তোমাদেরকে আলোচনা করেছি ততটুকুর উপর ভিত্তি করে তোমরা নিজেরা প্রশ্ন করে নিজেরা আবার উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আর কথা বলবো না, মানে এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আগামী ক্লাসে আবার প্যাটার্ন নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, নিরাপদ দূরত্ব বজায় রেখো, মাস্ক পরিধান করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।